আরব ভাইরা এমন ভাবে গাদ্দারিটা করলো শেষ মুহূর্তে, যেটা কল্পনার অতীত। তারা বুঝতে পারছে না। আপনার মনে আছে মোস্তাফিজ ভাই, যে গাদ্দাফির পতনের আগে গাদ্দাফি কিন্তু জাতিসংঘে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল। তখন হো হো করে হাসছিল বাশার আল আসাদ। তখন বলছিল, আজকে তুমি আমার দিকে তাকিয়ে হাসছো, আজকে আমি ভিক্টিমাইজ হতে পারি, কালকে তুমিও হবা, তোমাকেও ছাড়বে না, তোমাদের সবাইকে ধরবে এরা। এরা কারো বন্ধু না। এর রিজিম চেঞ্জের কোনো আলামত দেখেছেন আপনি? মারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি, কে আসলো ওনার জায়গায়? ওনার ছেলে। তারপরে আপনি লারেজানিকে মানলেন, কে আসলো? জালা আলী। সব জায়গায় মধ্যমপন্থী যারাই ছিল তাদের জায়গায় সব কট্টরপন্থী হার্ড লাইনারদেরকে আপনি নিয়ে এসছেন কেন? তারা আপনি কি আশা করেন এই যুদ্ধ সহজে বন্ধ হবে? এক্সিট প্ল্যান একটা থাকতে হবে। কোনো যুদ্ধ শুরু করার আগে মুস্তাফিজ ভাই আমার থেকে ভালো জানেন যে সব সময় একটা যুদ্ধ শুরু করলে ওটা থেকে কেমনে আপনি বের হবেন, এটা একটা প্ল্যানিং থাকতে হবে। কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মনে হয় না এরকম কোনো প্ল্যানিং আছে ওনাদের। কারণ দেখেন ওই যে হোমল্যান্ড ওটা কি, ওই যে আপনার জোসেফ, যে ভদ্রলোক আজকে গতকালকে রেজিগনেশন দিয়ে দিল, কাউন্টার সেন্টারের প্রধান। ইয়েস কারেক্ট, জোসেফ থ্যাংক কেন। ইউ জোসেফ ক্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। ও যে রেজিগনেশন দিল অন হোয়াট গ্রাউন্ড, কিসের ভিত্তিতে? উনি বলছে যে এরকম কোনো কিছু ওখানে নেই, এরকম আমি দেখছি না, কোনো দরকার ছিল না যুদ্ধ শুরু করার। উনি তো জানে এরপরে কিরকম ব্যাকল্যাশ আসবে, এই জন্যই উনি ওখান থেকে সরে গিয়েছেন। আরো অনেকগুলা জিনিসগুলা, এই যে আপনার আমি একটু আপনার কথার সাথে একটু অ্যাড করি, এই যুদ্ধটা যে শুরু হলো আলটিমেট বেনিফিশিয়ারি কে? চায়না। মুস্তাফিজ ভাই যে একটু আগে বললো, এই যে বড় বড় প্লেন গুলা, এই বড় বড় প্লেনের যুগ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন আর বিলিয়ন ডলার দিয়ে আর মিলিয়ন 100, 200, 300 মিলিয়ন ডলার দিয়ে কোনো প্লেন কিনবে না। যেই কাজ আপনার এই মিসাইলে হয়ে যায়, যেই কাজ আপনার ড্রোনে হয়ে যায়। এখন দেখেন টার্কির ভিশনটা দেখেন, টার্কি কিন্তু বুঝলো যে আমেরিকা কিন্তু টার্কিকে F-35 এর দেয় নাই প্লেন ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য। ওরা করলো কি, এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে টার্কি করলো কি ড্রোন ক্যারিয়ার বানায় ফেললো। এখন দেখেন ড্রোনের যুগই এসছে। ট্রাম্পের তো একটা পরিকল্পনা ছিল কি, সে কিউব আক্রমণ করবে, তারপরে কোনটা আক্রমণ করবে? টার্কি আক্রমণ করবে। টার্কিও তো দূরে থাক, এখন তার ঘরের পাশে যে কিউবা আছে ওটা তো আক্রমণ করতে পারবে না ট্রাম্প। তার পুরো দেশ তার এগেইনস্টে চলে যাচ্ছে। খালি অপেক্ষা করেন, দেখতে থাকেন আপনি। ইটস নট পসিবল। ধন্যবাদ। রিয়াদ ভাই আপনাকে খুঁজছিল। আন্তরিকভাবে দুঃখিত, ওয়াইফাই সমস্যা করতেছিল, বিচ্ছিন্ন হয়ে গেছিল। আচ্ছা, রিয়াদ কাছে আসি, যেটা প্রশ্ন করেছিলাম যে ইরানের শক্তির উৎসটা কি? আমেরিকার মতো পরাশক্তির সঙ্গেও তারা আজকে প্রায় 18-19 দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং আজকেও তারা বিভিন্ন জায়গাতে হামলা করেছেন। রিয়াদে বেশ কয়েকটা জায়গায় হামলা করেছেন, ইসরায়েলে হামলা করেছেন। তাদের মূল শক্তির চাবিকাঠিটা কি জানাব? ধন্যবাদ। আসলে ইরানের রেজিম চেঞ্জের যে ব্যাপারটা, আমরা যেটা মনে করতেছি যে ইরানের প্রথম সারির নেতৃবৃন্দকে মেরে ফেলা হয়েছে, সো এটা হয়তো বা বড় ধরনের একটা পরাজয়। বাস্তবে হচ্ছে ইরানের যে শাসন ব্যবস্থাটা যদি আমাদের সামনে ক্লিয়ার থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা বড় ধরনের কোনো ক্ষতি নয়। কারণ আমরা আমাদের দেশে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখন একটা এলোমেলো সিচুয়েশন, রাজনৈতিক নেতৃবৃন্দেরা বসে সাময়িক একটা সরকার গঠন করতে হয়েছে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ হয়ে গেছিল। সাধারণত গণতান্ত্রিক দেশগুলোতে এরকমই হয়, কিন্তু ইরানের শাসন ব্যবস্থাটা এরকম নয়। ফলে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবাই যদিও নিহত হয়ে যায়, তারপরেও তাদের রেজিমে বা শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না, আইন শৃঙ্খলার পরিস্থিতির কোনো অবনতি হবে না, এবং সামরিক কমান্ডের যে তাদের যে স্ট্র্যাটেজি ছিল, পূর্বের গভর্নমেন্টের তৈরি করা স্ট্র্যাটেজি, সেখান থেকেও কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে গভর্নমেন্ট কার্যত ইরানে একটা দৃশ্যত একটা ফর্মালিটিস, জাস্ট এদের নিরাপত্তা পরিষদ আছে, এদের বিপ্লবী সরকার গঠন করার কারণে এদের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ কারা নেতৃত্ব দিবে একটা পরিষদ গঠন আছে। সেই পরিষদ হচ্ছে ভিজুয়াল থাকে অল্প কিছু এবং আন্ডারগ্রাউন্ডে বেশি থাকে, যারা হচ্ছে টোটাল এই রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যুদ্ধ ব্যাপারগুলো তারা হচ্ছে নির্ধারণ করে। কাজে তাদেরকে ফাইন্ড আউট করা এবং তাদেরকে টার্গেট করে সবাইকে মারাটা কঠিন অনেকটা। শুধুমাত্র তাদেরকেই একটু বহির্বিষয় থেকে টার্গেট করতে পারে, যাদেরকে দৃশ্যত দেখি যে প্রেসিডেন্টকে মারা হলো, নিরাপত্তা পরিষদের প্রধান যিনি, তাকে সেক্রেটারিকে মারা হলো, বা হচ্ছে গোয়েন্দা প্রধানকে মারা হলো। কিন্তু এর বাহিরেও ইরানের শাসন ব্যবস্থার সিস্টেম হচ্ছে তারা একটা পরিষদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। ওই পরিষদই সিদ্ধান্ত নেয় কে প্রেসিডেন্ট হবে, তাদের একটা আগে অনুমোদন থাকে, তারপরে হচ্ছে একটা
গণতান্ত্রিক সিস্টেমে ভিজুয়াল একটা নির্বাচন মাত্র হয়, কিন্তু ওই পরিষদই সবকিছু নির্ধারণ করে। ফলে এই যে তাদের প্রেসিডেন্ট ছাড়া অন্যরা মারা গেল বলা হচ্ছে, যদিও মানে এতটা আমরা যতটুকু জানি ইরান নিশ্চিত করছে তাদের নিরাপত্তা মন্ত্রী যিনি, গোয়েন্দা মন্ত্রী যিনি ইসমাইল খাতিব, তাকে মারা হয়েছে, এবং হচ্ছে আলী লারিজানিকে হত্যা করেছে। তারা ফ্রন্টলাইনের মূল শাসন ক্ষমতার ফ্রন্টলাইনের মানুষ তারা। তো এরপরে মুস্তফা খামেনির মতো কঠোর মানুষ তো ক্ষমতায় আসলো, তো তিনিও জীবিত আছেন এখনো পর্যন্ত। তো সেই জন্য ইরানের রেজিম চেঞ্জ করাটার আশা আসলে আমি খুব এত সহজে দেখি না, এখনো পর্যন্ত এটার আশা করি না। এবং ইরানে যদি কোনো ধরনের মানে সম্ভাবনা ন্যূনতম তৈরি হয় ইরানের রেজিম চেঞ্জে, তাহলে দেখবেন যে দ্রুতই এই যে রাজা যারা হচ্ছে ইরানের বিদ্রোহী গ্রুপ যারা হচ্ছে এই রেজিমের পতন চায়, আবার ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি ক্যারি করে নিচ্ছি একটা জিনিস। এখন আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম মনির ভাই, যে আপনার এখানে একজন দর্শক বলছেন যে সৌদি আরবের উপরে আক্রমণ হয়েছে, আসলে রিয়াদের উপরে আক্রমণটা হয়েছে মিসাইলের। এই মিসাইলের উপরে আজকে কিন্তু করার ধুমাই মিসাইল আক্রমণ করবে, স্পেশালি সৌদি আরব এবং রিয়াদ এবং আবুধাবির দিকে হেভি বম্বিং করবে ওখানে। কারণ আজকে কি করেছে, গ্রেটার ইসরায়েলের পার্ট অনুযায়ী, ইহুদিদের প্ল্যান অনুযায়ী ইসরায়েলিদের, তারা করেছে কি লেবাননের উপরে ভয়াবহ আক্রমণ করেছে, লেবাননের হেজবুলের উপরে। তো সেটার থেকে ডাইভার্ট করার জন্য এখন ইরান করবে কি, ওদেরকে সাপোর্ট করার জন্য এই আক্রমণগুলো কোথা থেকে যাচ্ছে এটা পিন পয়েন্ট করে ওখানে আক্রমণ করবে ইসরায়েলে, এবং এমনও হতে পারে যে রিয়াদ থেকে আক্রমণ করতে পারে লেবাননের দিকে। কারণ আমাদের আরব ভাইরা এমন ভাবে গাদ্দারিটা করলো শেষ মুহূর্তে, যেটা কল্পনার অতীত। তারা বুঝতে পারছে না। আপনার মনে আছে মোস্তাফিজ ভাই, যে গাদ্দাফির পতনের আগে গাদ্দাফি কিন্তু জাতিসংঘে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল, তখন হো হো করে হাসছিল বাশার আল আসাদ। তখন বলছিল আজকে তুমি আমার দিকে তাকিয়ে হাসছো, আজকে আমি ভিক্টিমাইজ হতে পারি, কালকে তুমিও হবা, তোমাকেও ছাড়বে না, তোমাদের সবাইকে ধরবে এরা কারো বন্ধু না। এর নাম হচ্ছে আমেরিকা, এর নাম হচ্ছে পুঁজিবাদ, এর নাম হচ্ছে আপনার ফ্রি মেসনিং কাল্ট, এর নাম হচ্ছে ডিপ স্টেট। এটা অনেক বড় ব্যাপার স্যাপার। আলটিমেটলি কি হলো, গাদ্দাফির পতন হলো, বাশার আল আসাদের পতন হলো। এটা সব পতনের পর পতন। এখন যদি এই যুদ্ধের শেষ হয়ে গেলে একটা জিনিস, মুস্তাফিজ ভাই আমার সাথে এগ্রি করবেন কিনা আমি জানি না, রাজতন্ত্র থাকবে বলে আগের মতো আমার মনে হয় না। সবকিছু ঘুরে যাবে। আগের মতো যেরকম খুব স্মুথলি চলছিল সবকিছু ওভাবে চলবে না। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি যে রাজতন্ত্রের বিষয়টা যেটা আপনি বললেন, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইতিমধ্যেই মেবি বেশ কয়েকটা দেশ ইরানে আক্রমণের ব্যাপারে তারা অনীহা জানিয়েছেন, যে যার জন্য ট্রাম্পের একজন উপদেষ্টাও ঘোষণা দিয়েছেন যে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে না জড়ায় তাদেরকে কঠোর পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আসলে আমেরিকার দ্বিচারিতা বুঝতে পারছেন, বা তারা কি এই যুদ্ধ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে? এটা তারা জনগণ বুঝতে পারছে এবং শাসকরা বুঝতে পারছে, কিন্তু শাসকরা বুঝতে পারলেও শাসকরা যদি ওই অন্য পন্থা অবলম্বন করে তাহলে তো রাজতন্ত্র থাকবে না ওদের। সমস্যা তো ওখানে। শ্যাম রাখি না কুল রাখি, এই পর্যায়ে পৌঁছে গেছে শাসকরা। বুঝাতে পারছি আমি আপনাকে? ওরা পারবে না, ওটা আমেরিকার কথা থেকে বের হয়ে যেতে পারবে না, আমেরিকার কথা রাখতে হবে ওদের। কিন্তু বলবে যে না, আমি এখন জড়াবো না, আমি কোনো মারামারি করতে চাই না, আমি শান্তি পছন্দ করি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এর মতো বড় মুনাফিকই কথা পৃথিবীতে আর হতে পারে না। এটা শেখ হাসিনা বলতো কি, তার মানে আপনি ইবলিস শয়তানের বন্ধু, আপনি আল্লাহর বন্ধু, কেমন করে আপনি দুজনের বন্ধু একসাথে হতে পারেন? ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, রিয়াজ সাহেব আমাদের সাথে যুক্ত হতে পারে নাই, ওনার হয়তো ইন্টারনেট সমস্যা হচ্ছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।